নমস্কার, হাল্লাবলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকে হাল্লাবলের মুখোমুখিতে আমরা অতিথি রূপে পেয়েছি রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়ক কল্যাণী রায়কে। কল্যাণী ম্যাডাম, আপনাকে অনেক শুভেচ্ছা নববর্ষের। তোমাকেও সরিতা অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। আগামী দিন তোমার খুব সুন্দর হোক, আরো উন্নতি করো এই প্রফেশনে, এটা আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। এবং হল্লাবলের সমস্ত যারা কলাকুশলীরা রয়েছেন, সুধী সজ্জন দর্শকরা রয়েছেন, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনি 2018 থেকে তেলিয়ামুড়ার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। 2018 থেকে এ পর্যন্ত আপনার যে জার্নি, আপনার যে এক্সপিরিয়েন্স, এটা যদি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। দেখুন, 2016 সালে জুন মাসে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। এর আগে আমি মহিলা কংগ্রেসের প্রদেশ প্রেসিডেন্ট আমি ছিলাম, সভানেত্রী ছিলাম। 2016-তে জয়েন করার পরই আমাকে তৎকালীন প্রদেশ বিজেপি সভাপতি, যিনি আজকের সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যসভার সাংসদ, তিনি আমাকে তেলিয়ামুড়ায় কাজ করতে বলেছেন। 2016 অক্টোবর মাস থেকে আমি তেলিয়ামুড়ার মেয়ে হিসাবে তেলিয়ামুড়ায় কাজ শুরু করি, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে। 2017 সাল পুরো আমি তেলিয়ামুড়ার, তখন ছিল 45টি বুথ, 48টি বুথ। প্রতিটি বুথে বুথে আমি সম্পর্ক তৈরি করি, এলাকার মানুষের সাথে কথা বলি এবং ভারতীয় জনতা পার্টিকে একটা মজবুত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। 2018 সালে নির্বাচনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। 10 বছরে যিনি বিধায়ক ছিলেন কমিউনিস্ট পার্টি থেকে, সেই সময়ের সরকারের থেকে, শ্রীমতী গৌরী দাস, তাকে আমি 7,500 ভোটে পরাজিত করি। তেলিয়ামুড়ার মানুষ আমাকে বিস্তর আশীর্বাদ করেছে এবং 22,500 ভোটে তারা আমাকে জয়ী করেন। এজন্য তেলিয়ামুড়াবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ এবং সারা জীবন কৃতজ্ঞ থাকব। কারণ শুধু 18 সাল নয়, 18 থেকে 23 থেকে 28 পর্যন্ত আবারও তারা আমাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছে। এই জার্নিতে, 6 বছরের এই জার্নিতে আমি উপলব্ধি করেছি যে মানুষের সুখে দুঃখে থাকাটাই হয়তো বিজয়ের পাসওয়ার্ড। আপনি জয় লাভ করবেন কি না, আপনি সেটা মানুষ রচনা করে ঠিকই একদিনের ভোটটা হয়তো তাৎক্ষণিক, মানুষ ভোট দেয় একদিনে, কিন্তু তার প্রিপারেশন বা প্রস্তুতি মানুষ দীর্ঘদিন নেয়। মানুষ একজন নির্বাচিত প্রতিনিধি, সে যে লেভেলই হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, জেলা পরিষদ হোক, মিউনিসিপ্যালিটি হোক, কিংবা পুর নিগম হোক, কিংবা বিধানসভায় হোক, মানুষ তার জনপ্রতিনিধিকে তার মতো দেখতে চায়। মানুষ চায় সরকারি চাকরি সবার পক্ষে দেওয়া সম্ভব নয় বা সবার পাওয়া সম্ভব নয়। মানুষ চায় তার বিপদ আপদে, তার সুখে দুঃখে তার প্রতিনিধি তার পাশে থাকুক। চেষ্টা করেছি বিগত 5 বছর মানুষের সঙ্গে থাকা, মানুষকে সাথে নিয়ে কাজ করা, সরকারি সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের দুর্গরায় পৌঁছে দেওয়া। মোদিজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছি। আজকে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নয়, আজকে ঘর যাচ্ছে প্রত্যেকটি গরিব পরিবারে, আজকে বিনামূল্যে রাশন যাচ্ছে প্রত্যেকটি গরিব পরিবারে। আজকে আমরা সমস্ত নিডি পরিবারের মধ্যে সামাজিক ভাতা 2,000 টাকা দেওয়ার চেষ্টা করছি। আমরা নল, প্রতি ঘরে নল, প্রতি ঘরে জল, সৌভাগ্য যোজনায় বিদ্যুৎ, এগুলি আমাদের প্রত্যেকের পরিবারে আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বিকশিত ভারত যাত্রার পাশে প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়, সেটাও আমরা করছি এই তেলিয়ামুড়ার মানুষকে সাথে নিয়ে। সুতরাং এই জার্নিটা আমার কাছে অত্যন্ত আনন্দের, কারণ মানুষের সঙ্গ পাওয়া, মানুষকে সাথে নিয়ে চলার মতো আনন্দ এর চেয়ে আর বেশি কিছু নেই। মানুষ আমার সাথে রয়েছে এবং আমি মানুষের সাথে রয়েছি। যেখানে মানুষের যে অসুবিধা দেখি তৎক্ষণাৎ সেটা করার চেষ্টা করি।
এবং সরকারে থাকার এটা একটা সুযোগ যে আমি মানুষের জন্য করার সুযোগ আমি পাচ্ছি। আপনি বহুদিন ধরে মানে সক্রিয় রাজনীতিতে রয়েছেন, এই যে মহিলার রাজনৈতিক সশক্তিকরণ সম্পর্কে আপনার ভাবনা, আপনার চিন্তা ভাবনা যদি আমাদেরকে বলেন। দেখুন, মহিলারা অত্যন্ত রাজনৈতিক সচেতন। আজকে ত্রিপুরা রাজ্যের 2023 সালের নির্বাচনে ত্রিপুরা রাজ্যের মহিলারা একটা রেকর্ড করেছে। 4% ভোট মহিলারা বেশি দিয়েছে। অর্থাৎ মহিলাদের রাজনৈতিক সচেতনতাটা কোন মাত্রায়, পুরুষদের থেকেও বেশি ভোট মহিলারা দিয়েছেন। মহিলারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন ভারতীয় জনতা পার্টির সরকারে। মহিলারা আজকে নিরাপদ, মহিলারা আজকে আত্মনির্ভর হতে পারছে, মহিলারা আজকে লাখপতি দিদি হচ্ছে। সেলফ হেল্প গ্রুপের দ্বারা মহিলাদের সশক্তিকরণ শুধু নয়, অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হওয়ার সুযোগ পেয়েছেন মহিলারা। সুতরাং মহিলাদের সশক্তিকরণ অত্যন্ত দরকার, আত্মনির্ভরশীল হওয়া অত্যন্ত দরকার। এটা আমরাই শুধু বলছি না, কিংবা আমাদের নেতৃত্বরা শুধু বলছেন না, বীর সন্ন্যাসী বিবেকানন্দ সেটা বলে গেছেন যে মহিলাদের আত্মনির্ভর হতে হবে, মহিলাদের প্রত্যেকটি মহিলাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। সুতরাং মহিলা সশক্তিকরণ এটা বিজেপির শুধু স্লোগান নয়, বাস্তবে রূপান্তরিত করার, বাস্তবে রূপায়িত করার পরিকল্পনা দেশের সরকার, মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের সরকার, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব নিয়েছেন। সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে মহিলারা কি কি প্রতিবন্ধকতার মানে সম্মুখীন হতে হয়? আপনার অভিজ্ঞতা, আপনার এক্সপিরিয়েন্স কি বলে এই বিষয়ে? দেখুন, প্রতিবন্ধকতা যদি নাই বা থাকতো, প্রতিবন্ধকতা আছেই বলে আজকে মহিলাদের এখনো, যদিও সময়ের তালে তালে এখন পরিবর্তন এসছে, কিন্তু বিগত সরকার অবধি আপনি দেখুন যে মহিলাদের প্রতিনিধিত্ব কোন জায়গায় রয়েছে। ত্রিপুরা রাজ্যে 60টি বিধানসভা কেন্দ্রে আমাদের সরকার, আমাদের দ্বিতীয় সরকার বা আমাদের প্রথমবারের সরকারও আমরা বিগত সরকারের তুলনায় বেশি মহিলা প্রতিনিধি পেয়েছি, এবং এবার ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সর্বপ্রথম এতজন মহিলা আমরা প্রতিনিধি হয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় 6 জন বোধ সম্ভবত, এবং ত্রিপুরামতার 2 জন, 8 জন অন্তত আমরা পেয়েছি। আর প্রতিবন্ধকতা আছে বলেই তো আজকে রিজার্ভেশনের কথা উঠেছে। আজকে রিজার্ভেশনের মহিলা রিজার্ভেশন বিলের প্রয়োজনীয়তা রয়েছে বলেই মোদিজি তা পাশ করেছেন। সুতরাং মহিলারা যদি তাদের রাজনৈতিক অধিকার বা রাজনৈতিকভাবে সশক্তিকরণের অধিকারটা এমনিতে পেয়ে যেতেন, এমনি পেয়ে যেতেন অধিকার হিসেবে, তাহলে তো আজকে রিজার্ভেশন বিলের সেটাই এই উমেন রিজার্ভেশন অ্যাক্ট 2023 এই সম্পর্কে আপনার মতামত কি, আপনার চিন্তাধারা কি, আপনার মূল্যায়ন কি? দেখুন, এটা আমি পড়েছি, মহিলা শক্তি অধিনিয়ম বিল যেটা, বা এখন তো অ্যাক্ট হয়ে গেছে, সেখানে 33% রিজার্ভেশন করা হয়েছে, যেটা 28-এ ডিলিমিটেশনের পর সেটা লাগু হবে। অ্যাটলিস্ট ভারতবর্ষের মহিলারা এটা জানতে পেরেছেন, আজ না হোক 2028 সালে অন্তত এই দেশের মহিলারা দেশের পার্লামেন্ট, সেটা রাজ্যসভা, লোকসভা এবং দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলারা 33% প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এই বিষয়টা আজকে পরিষ্কার হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। নারী শক্তি অধিনিয়ম যে আইন, এই আইনের মাধ্যমে এই আইনটি মহিলাদের এই অধিকার দিয়েছে প্রতিনিধিত্ব করার। পাশাপাশি এটারও আরেকটি দিক রয়েছে যে রিজার্ভেশন, যে বিষয়টা আমাদের এসটি, এসসি, ওবিসি যে রিজার্ভেশনটা, প্রত্যেকটি রিজার্ভেশনেও 33% রিজার্ভেশন থাকবে। অর্থাৎ আমাদের যেমন ত্রিপুরা রাজ্যে এসটি আসন রয়েছে 7টি আসনের মধ্যে 20 সিটস রিজার্ভ ফর এসটি, 10 সিটস is reserved for scheduled caste, ঠিক না? তো এটার 33% মহিলা হতে হবে। তো অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক যে প্রত্যেকটি বর্গের মানুষ, এসটি, এসসি, ওবিসি, জেনারেল, প্রতিটি বর্গের নারীরা 33% করে
প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে, সেটা দেশে এবং রাজ্যে এই মহিলারা সুযোগ পাবে। এটা দেশের স্বাধীনতার এত বছর পর মোদিজি মহিলাদের কথা চিন্তা করে এই নারী শক্তি অধিনিয়ম এই আইনটি পাশ করেছে। আমরা ভারতবর্ষের নারীরা, সরিতা আপনাকেও দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের অধিকারটাকে আইন করে দিয়ে সেটাকে আজকে বাধ্যবাধকতায় আনা হয়েছে বলে। আমরা এবার আসছি অন্য প্রসঙ্গে। সামনেই লোকসভা নির্বাচন 2024, আপনার দলের প্রস্তুতি কিরকম চলছে এবং এই কেন্দ্রে আপনার তেলিয়ামুড়া কেন্দ্রের প্রস্তুতি কিরকম? দেখুন, ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ পার্টি, বিশ্বের সর্ববৃহৎ সদস্য সংখ্যার পার্টি। শুধু তাই নয়, এরা নির্বাচনকে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এরা নির্বাচনকে এত গুরুত্ব দিয়ে দেখে আমরা নির্বাচনের কাজ অনেক আগে গুছিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকটি মণ্ডল, আমাদের রাজ্য ত্রিপুরা প্রদেশ, আমাদের যে কমিটি রয়েছে তাদের নির্দেশে আমাদের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটি পঞ্চায়েতে, প্রত্যেকটি বুথে বুথে আমাদের নির্বাচনের কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে নির্বাচনী মহল তৈরি করা, সেটার কাজ চলছে। আগে মানুষের কাছে আমরা পৌঁছে গেছিলাম প্রতি ঘরে সুশাসন। আর তেলিয়ামুড়া বিধানসভার ক্ষেত্রে যদি বলুন, আমরা প্রতিদিন প্রচুর প্রোগ্রাম আমরা করছি। মাঠে কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস নেই, তারপরেও ভারতীয় জনতা পার্টি কতটা গুরুত্ব সহকারে এই ত্রিপুরা প্রদেশকে দেখছেন, এই দুটি আসনকে দেখছেন। দিল্লির নেতৃত্ব, আজকে আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কুমারঘাটে এসে জনসভা করে গেছেন, গতকালকেই তিনি ত্রিপুরাতে এসে পৌঁছে গেছেন এবং আজকেও তিনি কুমারঘাটে জনসভা করে ইম্ফলে গেছেন। আগামী 17 তারিখ দেশের প্রধানমন্ত্রী আসছেন, অর্থাৎ এই রাজ্যে বিরোধী দল নেই, তাদের কোনো জনসভা নেই, তাদের কোনো স্টার ক্যাম্পেইনার নেই, তাদের কোনো বাজার সভা তেমন ভাবে আমাদের চোখে পড়ে না। মানুষের কাছে ডোর টু ডোর বা জনসম্পর্ক তো দূরের কথা, তারপরেও ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন বলেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন এবং দেশের প্রধানমন্ত্রী আসবেন। সুতরাং এই দুটো আসনে রেকর্ড ভোটে আমরা জিতবো, এ ব্যাপারে সন্দেহ নেই। এবং এই রাজ্যের মানুষ কেন কমিউনিস্ট এবং কংগ্রেসের জোটকে কেন ভোট দেবে বলুন তো? মানুষ কি ভুলে গেছে জুনের দাঙ্গার কথা? মানুষ কি ভুলে গেছে কল্যাণপুরের গণহত্যার কথা? মানুষ কি ভুলে গেছে টাক্কা তুলসীর কথা? মানুষ ভুলেনি এগুলো। মানুষ কি ভুলে গেছে মোহনপুরের সেই জনজাতি মেয়েটিকে কি করা হয়েছিল? এই জনজাতি মেয়েটি যখন রেপ হয়েছিল, জিতেন চৌধুরী মহোদয় কি বলেছিলেন মেয়েদের চরিত্র নিয়ে, টাক্কা তুলসীর দুটো মেয়েকে নিয়ে? যারা কংগ্রেসকে সারা জীবন দোষারোপ করে গেছে, যারা প্রত্যেকটি নির্বাচনের পর নির্বাচনোত্তর সন্ত্রাস করে কংগ্রেসি ভাইদের বাড়ি পুড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা করত, তাদের পেশাকে নষ্ট করে তাদেরকে ভাতে মারার ফন্দি করত, সেই কমিউনিস্ট যারা, তারা আজকে কংগ্রেসের সঙ্গে জোট করেছে। আর জোট আমলের কালো দিন ভুলছি না, ভুলবো না যারা বলতেন, তারা আজকে কংগ্রেসের সাথে জোট করেছেন। সেম কংগ্রেসের নেতৃত্বরা যারা এই সিপিএম এর বিরুদ্ধে দিল্লি গিয়ে পর্যন্ত আন্দোলন করেছিলেন, আজকে কি বলবেন তারা ত্রিপুরাবাসীকে? ত্রিপুরা মানুষ বুঝতে পারে শুধুমাত্র চেয়ারটার জন্য, শুধুমাত্র ক্ষমতার লোভের জন্য আজকে দুটি বিপরীত মতাদর্শের লোক এক জায়গায় এসছে। আদর্শগত কোনো মিল নেই, তারপরেও তারা এক জায়গায় এসছে শুধুমাত্র ক্ষমতার জন্য। মানুষ বুঝতে পারছে, মানুষ এগুলি বোঝে। ত্রিপুরা রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, আর তাই এত চক্রান্তের পরেও মানুষ কিন্তু 2023-এ ভারতীয় জনতা পার্টিকে, ত্রিপুরা রাজ্যের মানুষকে সেবা করার ছাড়পত্র দিয়েছে। তাই এই রাজ্যে কেন, এই দেশে ভারতীয় জনতা পার্টির সরকার ছাড়া আর কোনো বিকল্প নেই। ডেভেলপমেন্ট বলুন, মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন বলুন, ইনফ্রাস্ট্রাকচার বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে কমিউনিকেশন বলুন। সেই বিষয়ে দিয়ে আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই যে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আপনার দল, মানে সরকারের মূল্যায়নটা আপনি কিভাবে করেন? দেখুন, কর্মসংস্থান বলতে ত্রিপুরা রাজ্যে একটা কমিউনিস্ট একটা বিষয় মাথায় দিয়ে দিয়েছিল রাজ্যের মানুষের, সরকারি চাকরি। এই লালিপপটা দেখিয়ে
পুরো 30-35 বছর এই রাজ্যের যুবকদের মিছিলে হাঁটাতো, এই রাজ্যের বাবা মায়েদেরকে মিছিলে হাঁটাতো। মিছিলে না আসলে চাকরি দেওয়া যাবে না। যুবকরাও পড়াশোনার থেকে সবচেয়ে বেশি সময়টা কাটাতো নেতাদের ফাইফরমেশ করে, বিধায়ক মন্ত্রীদের বাড়ি ধর্ণা দিয়ে। আজকে ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা টেট পরীক্ষায় চাকরি পাচ্ছে, অর্থাৎ কোয়ালিটি এডুকেশনের দিকে, গুণগত শিক্ষার দিকে ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা আজকে মনোযোগী হয়েছে। আজকে টেট পরীক্ষায় চাকরি হচ্ছে। আমরা চাই না এই রাজ্যে আর 10,323-এর মতো আমার ভাই বোনদের আর কোনো কষ্ট হোক। আমরা তাদের জন্য অত্যন্ত মর্মস্পর্শী কিন্তু আমরা চাই না আর একটি চাকরিও কারোর এইভাবে চলে যাক কোনো আইনের গেরা করলে। তাই আমাদের সরকার কর্মসংস্থান বলতে সত্যিকার অর্থে যেটা বোঝায় যে প্রত্যেকে আত্মনির্ভর হওয়া, ঘরে ঘরে রোজগার কিভাবে বাড়ানো যায় তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্নভাবে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া থেকে বিভিন্ন যোজনার মাধ্যমে তাদেরকে লোন দিয়ে তাদেরকে আত্মনির্ভর করা, অর্থাৎ স্বরোজগারী হওয়া, রোজগার দেওয়া যাতে দিতে পারে, চাকরি নেওয়া নয়, চাকরি যাতে রাজ্যের ছেলেমেয়েরা দিতে পারে। আজকে সেই জায়গায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাজ করছে। এবং আজকে আপনারা দেখছেন যে এই রাজ্যের নিয়োগে আজকে ট্রান্সপারেন্সি রয়েছে, প্রত্যেকটি ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে। জিআরবিটি বলুন, জিআরবিটি গ্রুপ সি ইতিমধ্যেই অফার পেয়ে গেছে, এবং সেটা শুধু ভারতীয় জনতা পার্টির ছেলে মেয়েরা না পেয়েছে এরকম না, কমিউনিস্টের ঘরেও এবং কংগ্রেসীদের ঘরেও চাকরি গেছে। অর্থাৎ আজকের দিনে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায়। সুতরাং ছেলে মেয়েরা গুণগত শিক্ষার দিকে তারা আকৃষ্ট হচ্ছে, পড়াশোনার মান উন্নয়ন হচ্ছে, বিদ্যাজ্যোতি স্কুল, একলব্য স্কুলের সংখ্যা তাই বাড়ছে, এবং আগামী দিনে আরও অনেক বেশি কর্মসংস্থানের দিকে রাজ্য সরকার লক্ষ্যমাত্রা ধার্য করে কাজ করছে। আপনার কাছে যে শেষ প্রশ্ন আমার থাকবে সেটা হচ্ছে গিয়ে, যে মেয়ে বা মহিলা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, আসতে চান, আপনি এজ এ রোল মডেল তাদেরকে কি বলতে চান? দেখুন, আমি বলবো যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। মোদিজি আপনার জন্য রাস্তা তৈরি করেছেন 33% রিজার্ভেশন করে। আমরা রয়েছি, আমরা একদিনে এই জায়গায় আসিনি, তার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হয়। আমি বলবো যাদের রাজনীতি করার ইচ্ছা রয়েছে, মানুষকে সরাসরি সেবা করার ইচ্ছা যাদের রয়েছে, আসুন রাজনীতিতে অংশগ্রহণ করুন। এবং আজকে আমাদের শান্তনা চাকমাই বলুন, যে কোনোদিন রাজনীতি করতো না, 2018 সাল থেকে সে রাজনীতি করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে বিধায়ক হওয়ার ছাড়পত্র পায়, নমিনেশন পায়, আজকে সে দুবারের মন্ত্রী। আমাদের সুরমা বিধানসভা কেন্দ্রের স্বপ্না দাসপাল, খুব একটা লম্বা কেরিয়ার নয় রাজনীতির, কিন্তু 2016-17 সাল থেকে ওতপ্রোতভাবে ভারতীয় জনতা পার্টি করছিলেন একজন নিষ্ঠাবান কার্যকর্তা হিসেবে। 2022-এ উপনির্বাচনে সে প্রার্থী হয়ে বিজয়ী হয়, এবং 2023-এ আবার নমিনেশন পেয়ে তিনি বিধায়ক হন। আমাদের অন্তরা সরকার দেব, উনি বুথের কার্যকর্তা ছিলেন এবং শেষ পর্যন্ত জেলা সভাধিপতি হয়েছেন, সদরে জেলা সভাধিপতি হয়েছেন এবং বর্তমানে বিধায়ক। স্বপ্না মজুমদার মাননীয় বিধায়িকা, ভারতীয় জনতা পার্টি, যিনি রাজনগর কেন্দ্র থেকে একটা বিশাল কন্টেস্টিং সিট, সেখান থেকে দাঁড়িয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে কাজ করে আজকে ত্রিপুরা রাজ্যের মুখ হয়েছেন, মহিলা বিধায়ক হয়েছে। সুতরাং আপনি যদি যে কোনো ক্ষেত্রে আপনি যদি সময় দেন, আপনার সে পেশাই হোক কিংবা রাজনীতি হোক কিংবা সমাজনীতি হোক, যেখানে আপনি সময় দেবেন, আপনার সময়টাকে আপনি ইনভেস্ট করবেন, তাকে নার্সারি করবেন, আপনি দেখবেন সফলতা আপনার আসবেই, আপনার স্বপ্ন পূরণ হবেই। অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনাকে। নমস্কার। তোমাকে অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার। হাল্লা বলে দর্শক শ্রোতা বন্ধুদের আজকে আলোচনা নিশ্চয়ই ভালো লেগেছে। পরের বার আবারও আপনাদের সঙ্গে মুখোমুখিতে দেখা হবে। নমস্কার।